গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শিবরাম চক্রবর্তীর লেখা হাওড়া আমতা রেলের দুর্ঘটনা। প্রাপ্তেষু ষোড়শে বর্ষে চাণক্য বলে গেছেন পুত্রমিত্র বদাচারেত। কিন্তু সে পুত্র যদি বধ হয় তাহলে কিরকম আচরণ করবে তার সম্বন্ধে তিনি কিছু বলে যাননি। সে বিষয়েও চাণক্যের একটা কিছু বাতলে যাওয়া উচিত ছিল। বাবা এই কথা ভাবছিলেন, একটা ছেলেকে তো একেবারে বধ করা যায় না, বিশেষ নিজের ছেলেকে। কিন্তু যারা তাকে সান্ত্বনা দিচ্ছিল তারা বলল, অত দুঃখ করছেন কেন মশাই? একেবারে না হোক, এক কোপে না হোক, ছেলেটাকে তো তিলে তিলে আপনি বধ করেছেনই। বলতে কি, অত আদর দিয়ে ওর মাথাটা তো আপনি চিবিয়ে খেয়েছেন। বাবা এতে ঠিক সান্ত্বনা পান না। বুড়োদের যেমন কথা, ছেলেকে আদর করবেন না? বারে, নিজের ছেলেকে আদর না করে কি পরের বুড়োদের ধরে ধরে আদর করতে যাবেন? সান্ত্বনাদাতাদের এরকম ঘেরাও হয়ে আক্রমণের কারণ, আজ সকালেই তার ষোড়শ বর্ষীয় ছেলে তার সঙ্গে ঘোরতর কলহ করে বাড়ি থেকে উধাও হয়েছে। কলহের হেতু এমন কিছু না, উল্লেখের অযোগ্য একটা যা তা ছুতো উপলক্ষ করে একধারে বাবার গোঁ, অন্য ধারে ছেলের গোঁয়ার তুমি জানিয়ে চরাচরে যাবতীয় বাবা আর ছেলের মধ্যে চিরকাল দ্বন্দ্ব বেঁধে আসছে। কিন্তু সেই যৎসামান্য অজুহাত থেকেই নিউটনের সুবিখ্যাত আপেল পতনের মতো অভাবনীয় এই বিপর্যয় ব্যাপার। দিকে দিকে, এদিকে ওদিকে, দিকবিদিকে তিনি লোক পাঠিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ এসে একটা খবর দিতে পারেনি। ছেলেটা কোন তীর দিয়ে তিরোহিত হয়েছে কারো মুখে টুঁ শব্দেও টের পেলে এক্ষুনি তিনি তীর বেগে বেরিয়ে পড়তে পারেন। কখন থেকে তিনি হাঁসফাঁস করছেন, কিন্তু এখন অবধি ঘুণাক্ষরেও একটা সংবাদ এসে পৌঁছিল না। অবশেষে খবর এলো, ভগ্নদূতের মুখে বার্তা পাওয়া গেল, ছেলে কদমতলা স্টেশনে হাওড়া আমতার রেলগাড়ির চেপে পিটটান দিয়েছে। কদমতলার ছেলে কদমতলা স্টেশনেই গাড়ি চাপবে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কিন্তু সেই লোকটির মারফতে ছেলের যে চিরকুট পেলেন, তাই পড়ে বাবা হতবাক হয়ে গেলেন। তাতে লেখা ছিল, বাবা, তুমি মিছে আমার অনুসন্ধান করো না, আমার খোঁজ পাবে না। এখান থেকে সোজা আমি করাচি চললাম, সেখানে এয়ার ট্রেনিং নিয়ে পাইলট হয়ে সরাসরি যুদ্ধে চলে যাব। আমার জন্যে ভেবো না তুমি, আমার জন্যে ভাবনার আর রইল কি? আমি তো মারা যাব না, সহজে মরবার ছেলে আমি নই, এইটুকুই মাত্র বলতে পারি। ইতি। চিরকুট পড়ে বাবা বললেন, হাওড়া আমতার রেলগাড়ি চেপে করাচি চলল কিরকম? ও গাড়ি তো করাচি পর্যন্ত যায় না, ও তো আমতায় গিয়েই থেমে যাবে, যদ্দূর আমি জানি। তিনি নামটা ভুলে গেলেন। তক্ষুনি একটা ট্যাক্সি ডেকে যে কাপড়ে ছিলেন সেই কাপড়েই হাফ হাতা জামা গায়ে আর তাপ্পি মারা জুতো পায়ে হাওড়া আমতা করতে করতে ভোঁ ভোঁ ভর ভর শব্দে সবেগে তিনি বেরিয়ে পড়লেন। সান্ত্বনাদাতারাও বলতে বলতে চলে গেল। ক্ষুণ্ণ হয়ে চলতে চলতে বলে গেল, যান, ছেলে করাচি গেছে, আপনিও ওর কাছাকাছি যান, রাঁচি চলে যান। ট্যাক্সি বেগে যেতে যেতে বাবা মনে মনে মানসাঙ্ক কষেন। কদমতলায় গাড়ি চেপেছে 8:04। এতক্ষণে সে গাড়ি বল্টিকারি, ব্যাঁকড়া, শালাপ এই সমস্ত পেরিয়ে গেছে নিশ্চয়ই। এখন আন্দাজ 9:15, তাহলে কুন্তলিয়া, মাকড়দা, ডোমজুড় এইসব স্টেশনও পার হয়ে গেছে। 8:04 কদমতলায় চাপলে মাকড়দায় পৌঁছতে 8:40, ডোমজুড় 8:51, দক্ষিণ বাড়ি 9:02। হাওড়া আমতা লাইনের গাড়িরা কখন কখন ছাড়ে, কোথায় ছাড়ে আর কোনখানে ধরে, কখন কোথায় ধরা পড়ে, এসব বারবার রপ্ত হয়ে বাবার নখদর্পণে। তাহলে তাকে ধরলে ধরতে হবে সেই গিয়ে বারগাছিয়া জংশনে, তার এধারে নয়। বারগাছিয়ায় গাড়ি পৌঁছবে 9:18 আর ছাড়বে 9:26। এর মধ্যেই হতভাগাকে হাতে হাতে পাকড়ে গ্রেপ্তার করতে হবে করাচিতে পৌঁছবার আগেই, এবং তিনি নিরুদ্দিষ্ট ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে
ট্যাক্সিওয়ালাকে বারগাছিয়ার দিকে আরও তাড়া দিয়ে চালাবার বরাদ্দ দেন। এমনকি বারগাছিয়ায় গাড়ি ধরিয়ে দিতে পারলে স্টেশনে তাকে পৌঁছে দেবার সাথে সাথেই উপরি আরও 2-4 আনা বকশিস দেবার ভয় দেখাতেও তাকে কসুর করেন না। হাওড়া আমতা রেলগাড়ির গার্ডের কাছে এই অঞ্চলের যাত্রীরা প্রায় মুখস্থ। কে যে কোথায় ওঠে আর কোথায় নামে, কারা কোন স্টেশনের, কদ্দূর অবধি কার দৌড়, তা তাদের দেখলে তো কথাই নেই, না দেখেও বলে দিতে পারেন। এবং এই গাড়ির যাত্রীরা যে কোন গোত্রের তাও তার জানতে বাকি নেই। এই কারণে হাওড়া আমতার ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ড যখন কদমতলা স্টেশনে বছর 16 একটা ফুটফুটে ছেলের কলেবরে একেবারে সম্পূর্ণ অপরিচিত একখানি মুখ একখানা ফার্স্ট ক্লাস কামরা একাই দখল করল দেখলেন, তখন তার বেশ একটু বিস্ময় বোধ হল। ছেলেটি তার অচেনা, তাই তার বিস্ময়ের কারণ নয়। সে যে প্রথম শ্রেণীর মধ্যে প্রবেশ লাভ করেছে তাও হয়তো নয়, যদিচ হাওড়া আমতা রেলগাড়িতে প্রথম শ্রেণীর কামরা ওই একটি আর একমাত্রই, এবং তার আরোহীও অতি কদাচিৎ। কিংবা যেহেতু ছেলেটিকে দেখে তার সোনার হাত ঘড়ি, বুক পকেটের দামি ফাউন্টেন পেন, পায়ের পাম্প শু, টুইডের হাফ প্যান্ট আর স্মার্ট হাফ শার্ট, তার চকচকে চেহারার সঙ্গে ঝকঝকে পোশাক মিলিয়ে দেখলে অত্যন্ত বড় লোকের ছেলে বলেই সন্দেহ হয়। হাওড়া আমতা রেলগাড়ির যে কোনো কামরাতেই যে দৃশ্য অতি দৈবাত এবং অতীব বিরল, কেবল তাই যে তার অতিরিক্ত বিস্ময়ের কারণ, তা বললেও হয়তো অত্যুক্তি হবে। অথচ এই সমস্ত জড়িয়েই তিনি নিজেকে বিস্ময়জর্জর বোধ করছিলেন। কে এই ছেলেটি? কোত্থেকে এলো? কাদের ছেলে? আর যাবেই বা কোথায়? গাড়ির আন্দোলনের সঙ্গে মিশ খেয়ে এই সব প্রশ্ন তার মনে রীতিমতো আলোড়ন তুলেছিল। স্টেশনের পর স্টেশন যতই তিনি এসবের কোনো কিনারা করতে পারছিলেন না, তার মানসিক আলোড়ন শনৈ শনৈ ততই বেড়ে উঠছিল। এবং এই আলোড়ন একেবারে উত্তুঙ্গ হয়ে ঠেলে উঠল যখন তিনি দেখতে পেলেন বারগাছিয়া স্টেশনের প্ল্যাটফর্মে তার গার্ড ভ্যানের কাছাকাছি দাঁড়িয়ে যখন তিনি দেখলেন, পতাকা উড়িয়ে ট্রেন ছাড়ানো হুইসেল দেবার অন্তিম ক্ষণের একটু আগে হাফ হাতা জামা গায়ে, আধময়লা খাটো কাপড়ে উস্কো খুস্কো একজন মুস্ক লোক হন্তদন্ত হয়ে ছুটে এলো এবং ওইটুকু সময়ের মধ্যে গাড়ির ও মুড়ো থেকে এ মুড়ো পর্যন্ত প্রত্যেক কামরার মধ্যে কুটিল কটাক্ষ হেনে এক দৌড়ে 3 চক্কর ঘুরে এলো, যেন সমস্ত গাড়িখানাই তার হাঁ করে গেলবার মতলব। অবশেষে প্রথম শ্রেণীর কামরার কাছাকাছি এসে চক্ষের পলকে সে যেন স্থগিত হয়ে পড়ল। এক পলকের জন্যেই কামরার মধ্যে সে হঠাৎ গোলকুণ্ডার খনি আবিষ্কার করেছে। তার গোল গোল দুটো চোখ এমনি করে জ্বলে উঠল যেন। তার সেই হীরকোজ্জ্বল দৃষ্টি, হীরার মতো ধারালো চাহনি হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ডবাবু স্পষ্টই যেন প্রত্যক্ষ করলেন। এবং প্রায় সঙ্গে সঙ্গেই তিনি পতাকা উড়িয়ে বাঁশি বাজিয়ে দিলেন, গাড়িও ছেড়ে দিলে। আর সেই মুস্ক লোকটাও প্রথম শ্রেণীর আর গার্ডের কামরার মাঝামাঝি একটা তৃতীয় শ্রেণীর কামরার হাতল ধরে চট করে উঠে ঝট করে তার অন্তর্গত হয়ে গেল। গাড়ি বারগাছিয়া ছাড়ল আর গার্ডের উত্তেজনাও সীমা ছাড়াল। প্রথম দর্শনেই তিনি পরিষ্কার বুঝে ফেললেন এই মুস্ক লোকটি আস্ত একটা বদমাস, 1 নম্বরের পাকা ডাকাত। কোন এক বড়লোকের ছেলে হাতঘড়ি ফাউন্টেন পেন লাগিয়ে এই গাড়িতে চলেছে, কোত্থেকে এই খবর পেয়ে রাহাজানির মতলবে পিছু পিছু ধাওয়া করে এসেছে। বারগাছিয়াতেই ছেলেটার নাগাল পাওয়া যাবে এমনও হতে পারে, হয়তো আগে থেকেই তার জানা ছিল। বাংলাদেশ থেকে যতগুলো রহস্য রোমাঞ্চ সিরিজের সস্তা গোয়েন্দা কাহিনী বার হয়, আমাদের গার্ডবাবুটি তাদের একজন একনিষ্ঠ পাঠক। এবং তার পড়াশোনা যে ব্যর্থ হয়নি, বিফল হয়নি, কেবলমাত্র আকার প্রকার দেখেই এই মুস্ক লোকটিকে পরিপাটিরূপে হৃদয়ঙ্গম করতে পারাটাই তার চূড়ান্ত প্রমাণ। অত্যন্ত সম্প্রতি রেলগাড়িতে রাহাজানি বলে রোমহর্ষক একখানি বই তিনি পড়েছিলেন, এবং তারপরেই তার গাড়িতেই আজ এমন কাণ্ড। ভাবতে ভাবতে তার উত্তেজনা চরম সীমায় উঠল। তিনি চাঞ্চল্য দমন করতে পারলেন না, তার ছোট্ট কামরাটির ভেতরেই ছটফট করে পায়চারি করতে লাগলেন।
কিন্তু তিনি আর কি করতে পারেন? এখন পর্যন্ত লোকটি তার পাশের কামরায় 111 নম্বরেই বসে রয়েছে, এখনও প্রথম শ্রেণীতে পদার্পণ করেনি। কিন্তু পরের স্টেশনেই সে যে কামরা বদলে ফেলবে এ তিনি দিব্য নেত্রে দেখতে পাচ্ছিলেন। কিন্তু দেখলেই বা কি, রাহাজানি থামাতে তিনি কতদূর আর কি করতে পারেন? তিনি তো পুলিশের কর্মচারী নন, আইনত কতটুকুই বা তার ক্ষমতা? ভাবতে ভাবতে তার মাথা গরম হয়ে ওঠে। বাস্তবিক ভেবে দেখলে তার দৌড় বেশি দূর নয়। এমনকি 1 নম্বরের কামরাতেই ছেলেটির সীমান্ত ঘেঁষে যদি ওই 1 নম্বরের বদমাইশটিকে দেখা যায়, তাহলেই বা তিনি কি করতে পারেন? বড়জোর গিয়ে তার টিকিট চাইতে পারেন। যদি সে প্রথম শ্রেণীর টিকিট দেখিয়ে দেয় তাহলেই তো চক্ষু স্থির। বিনা টিকিটে উঠে থাকলে বাড়তি গাড়ি ভাড়া জরিমানা সমেত ধরে দিলেই ব্যাস, চুকে গেল সব। তাহলেই তার হাম্বিতম্বি ফুরিয়ে গেল। গাড়ি থেকে ঘাড় ধরে সমারোহ করে নামাবার সব ক্ষমতা খতম। দেখতে দেখতে আর ভাবতে ভাবতে পাতিহাল এসে পড়ল। পাতিহালে থামতেই চারধারের হালচাল দেখবার জন্যে গার্ডবাবু নেমে গেলেন। পাশের কামরার ধার ঘেঁষে যাবার সময় তার চোখ পড়ল সেই মুষ্ক লোকটির পানে। কোণের উপর মাথা রেখে সে যেন কি ভাবছে। কি করে তার কাজ হাসিল করবে তারই মতলব ভাবছে নিশ্চয়ই। লোকটার পাশ দিয়ে যাবার কালে যাতে ওর কর্ণগোচর হয় এমনিতর উঁচু গলায় তিনি চেঁচিয়ে উঠলেন, ছি ছি ছি। এইসব অপকর্মাদের সম্বন্ধে সমস্ত সভ্য সমাজের ধিক্কার ধ্বনি এক বাক্যে ওই একমাত্র অব্যয় শব্দে উচ্চারণ করে ওর প্রতি সবেগে নিক্ষেপ করলেন। লোকটার কানে গিয়ে সেঁধুল কিনা কে জানে। তারপর প্রথম শ্রেণীর সামনে এসে দেখলেন সেই ছেলেটি বিস্মিত দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে। কি ভয়াবহ ভবিষ্যৎ যে তার ঘাড়ে লাফিয়ে পড়বার জন্যে ওঁত পেতে ধীরে ধীরে এগিয়ে আসছে, একেবারে একান্ত আসন্ন হয়ে এসেছে। এসে পড়ল বলে যার ধাক্কায় এমনকি আশু তার গতাশু হবার পর্যন্ত আশঙ্কা, তার বিন্দুমাত্র ছায়া তার চোখে নেই। পৃথিবীতে আবার দুষ্কর্মা লোক আছে নাকি? তার অনিষ্ট করতে পারে এমন কেউ আছে নাকি কোথাও? এই ছোট্ট ছেলেটি তা যেন ভাবতেই পারে না। মুষ্ক লোকটি তার মুখোমুখি এসে পড়লেও ভাবতে পারবে কিনা সন্দেহ। বিশ্বের বিষয়ে বিস্ময়কর বিশ্বাস তার বিস্মিত চকচকে চোখের চাউনির ভেতর দিয়ে যেন সহস্র ধারায় উছলে পড়ছে। হাওড়া আমতার ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ড কোনো কথা না বলে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরে এলেন। আসবার মুখে সেই মুষ্ক লোকটির সঙ্গে চোখাচোখি হতে তিনি চোখ পাকিয়ে কটমট করে তাকালেন। আইনের রক্তচক্ষু যে এখানেও জাগ্রত রয়েছে, এই সংবাদটাই এবার বাং নিষ্পত্তি না করে কেবল চোখালো ভাষায় জানাতে চাইলেন ওকে। জানল কিনা, বুঝল কিনা, এমনকি চেয়েই দেখল কিনা, জানা গেল না। পাতিহাল থেকে গাড়ি ছাড়ল, কোনো অঘটন ঘটল না। মুষ্ক লোকটাও কামরা বদলাল না। গার্ডবাবু তাকিয়ে দেখলেন, দেখে একটু অবাকই হলেন। তাহলে কি তার রক্তচক্ষুতে কাজ হয়েছে? তিনি যে সবই টের পেয়েছেন, লোকটা কি তা বুঝতে পেরেছে? তাহলে ছেলেটা কি এ যাত্রা তার পুণ্য বলে তবে বেঁচেই গেল? পাতিহালের পরের স্টেশন মুন্সিরহাট। সেখানে ট্রেন পৌঁছতেই মুষ্ক লোকটা গাড়ি থেকে নেমে পড়ল। গার্ডবাবু তার কামরার নিচে নেমে খাড়া হলেন। মুষ্ক লোকটা এখানে নামল যে? তাহলে কি তার কুমতলব পরিত্যাগ করে এখান থেকেই সরে পড়বে নাকি? তাহলে যেন বাঁচা যায়, ঘাম দিয়ে জ্বর ছাড়ে। গার্ডবাবু লোকটার গতিবিধির দিকে লক্ষ্য রাখলেন। কিন্তু না, লোকটা গেট দিয়ে বেরিয়ে গেল না, বরং ওই গাড়ি ধরা ছাড়ার মাঝখানের মিনিটখানেক সময় প্ল্যাটফর্মের একধারে দাঁড়িয়ে কিসের জন্য অপেক্ষা করতে লাগল। ওর কি আরও সঙ্গী সাথী সব এখানে এসে জুটবে নাকি? গার্ডবাবু অস্থির হয়ে উঠলেন। আধ মিনিটের মধ্যেই অর্ধেক লোক না উঠতে নামতেই হুইসেল ফুঁকে তিনি গাড়ি ছাড়বার হুকুম বাজিয়ে দিলেন। কিন্তু দিলে কি হবে? গাড়ি ছাড়তে না ছাড়তেই গার্ডবাবু নিজের কামরার পাদানিতে পা দিতে না দিতেই সেই দুশ্মন লোকটা তড়ক করে লাফিয়ে উঠে পড়েছে একটু আগেই যেমনটি তিনি এঁচেছিলেন সেই প্রথম শ্রেণীর কামরার মধ্যে। আর গাড়িও তখন জোর সে ছেড়ে দিয়েছে।
গার্ডবাবুর মাথা যেন ঘুরতে লাগল। এখন তার কর্তব্য কি? অ্যালার্ম দিয়ে এই দণ্ডেই গাড়ি থামিয়ে লোকটাকে হাতে নাতে পাকড়ানো? কিংবা বিপদ বুঝলে ছেলেটা নিজেই চেন টেনে গাড়ি থামাবে, তার হাপিত্তেশ করে বসে থাকা? দুর্ঘটনার আশঙ্কায় তার বুক দুরুদুরু করে। হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ডবাবু গোলক ধাঁধার মধ্যে পড়ে রইলেন। আর গাড়ি এদিকে হুঁশ হুঁশ করে ধুকতে ধুকতে আর ক্ষণে ক্ষণে বাঁশি ফুঁকতে ফুঁকতে ছুটে চলল। মুন্সিরহাট থেকে মাজু পরের স্টেশনে পৌঁছতে 15 মিনিটের উপর। এই লাইনের এধারে এই দুটো স্টেশনের মাঝের সময়ের ব্যবধান সবচেয়ে বেশি, আর সব স্টেশন 5 মিনিট 7 মিনিট বাদ বাদ। মুন্সিরহাট থেকে মাজু ঢালাও লম্বা 15 মিনিট। খতিয়ে দেখলে এতটা সময় একটা নাবালকের ক্ষতিবৃদ্ধি করার পক্ষে নিতান্ত কম নয়। হাওড়া আমতা লাইনের গাড়ির গতিবিধি হাড়হদ্দ লোকটার ভালো রকম জানা আছে দেখা যাচ্ছে। যথাসময়ে যথাস্থানে কামরা বদলে যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছে, সন্দেহ নেই। এখন মুন্সিরহাট থেকে মাজু এর মাঝামাঝি কি ঘটে কে জানে। দীর্ঘ 15 মিনিট বাদে পরের স্টেশনে পৌঁছে ছেলেটাকে বিভিন্ন ভগ্নাংশে বিভক্ত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যাবে কিনা তাই বা কে বলবে। হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ড অসহায় উত্তেজনায় রুদ্ধ নিঃশ্বাসে আশা আশঙ্কার দোলায় দোদুল্যমান হয়ে অপেক্ষা করতে থাকেন। প্রথম শ্রেণীর কামরায় ছেলে মুক্ত চক্ষে বাইরের দিকে তাকিয়ে, তার কোনো হুঁশ নেই। বাবা আস্তে আস্তে তার পাশে গিয়ে বসলেন। নরম গলায় ডাকলেন, খোকা। ছেলে চমকে উঠে ফিরে বসল। এ কি বাবা, তুমি এখানে? তুমি এখানে এলে কি করে? রাগ করিস নে বাবা, বাড়ি ফিরে চল। বাবার গদগদ কণ্ঠ। না না, কিছুতেই না, প্রাণ থাকতে আমি বাড়ি যাব না। ছেলেটির সশস্ত্র উত্তর, আমি যুদ্ধে যাব। হুম। বাবার মৃদু প্রতিবাদ, হুম, যাবই আমি। ছেলের তরফ থেকে আবার অস্ত্রের ঝনঝনা। বাবার মাথা ঘুরে যায়। না, যুদ্ধে যায় না, যুদ্ধে যেতে নেই, যুদ্ধ ভালো নয়। বাবা তাকে বোঝাতে চান, তাছাড়া এরোপ্লেন থেকে অত উঁচু থেকে তুই পড়ে যেতে পারিস। পড়ে যাই যাব, আমি যাব, পড়ে মরে যাই সেও ভালো। ছেলের গলায় বীরত্ব আর বৈরাগ্যের ব্যঞ্জনা। আমার কে আছে? আমার কে আছে তার মানে? এবার বাবার রাগ হয়। এমন জলজ্জন্ত একমাত্র বাবা বেঁচে থাকতে ছেলে বলে কিনা আমার কে আছে? এমন ছেলের কি বলে গিয়ে? না, আজ সকালের সান্ত্বনাদাতাদের একজন ঠিকই বলেছিল, ছেলেদের আদর দেয়া কিছু নয়, তাদের মারধর করে শায়েস্তা রাখাই ঠিক। ভূভারতে আদরণীয় যত রকমের পদার্থ আর অপদার্থ আছে, ছেলেরা, অন্তত আত্মনেপদী ছেলেরা তার মধ্যে নয়। ওর অন্যথাচারণ করে আদর দিয়েই তিনি যথার্থই ওর মাথাটা আস্তই চিবিয়ে খেয়েছেন। বেশ, তাহলে সেই পরামর্শদাতাদের নির্দেশ মতো ছেলের দুরন্তপনা দূর করতে এখন থেকে তিনি রুদ্রমূর্তি ধরবেন। পুনরায় আদর দিয়ে আর চর্বিত চর্বণ নয়, এখন থেকে তার অন্য রূপ, আর বাবার রূপ নয়, এবার মার মূর্তি। দেখতে দেখতে তিনি রুদ্রমূর্তি ধারণ করেন। তার চেহারা থেকে সংহার রূপ ফেটে পড়তে থাকে। বটে, তোর কে আছে? কে আছে দেখতে পাচ্ছিস নে? তোর বাবা আছে, তোর বাবা এইখানেই রয়েছে। এক চাপড়ে দেখিয়ে দেব নাকি? বাড়ি যাবি নে? বটে, ঘাড় ধরে নিয়ে যাব, দেখি কে আটকায়, কোন বেটা বাধা দেয়। বাবার এই অপূর্বতা, এই অপরূপ রূপ ছেলে আগে আর কখনো দেখেনি। সে হকচকিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে বাবার পানে। ছেলেকে ঘাবড়ে যেতে দেখে বাবার সাহস বাড়ে। টোটকার ফল দেখে মুষ্টিযোগের উৎসাহ হয়। টোটকা এবং মুষ্টিযোগের মাঝামাঝি পাঁচনের মতো একটা কিছু দিয়ে ফলের পরিচয়তাটা তিনি পরীক্ষা করে দেখতে চান। হাত বাড়িয়ে ছেলের কান ধরে দেন এক টান। এক টান দিতেই ধোঁয়া বেরোয়। ছেলে চমকে ওঠে। এ কি, এ আবার কিরকম? বাবার হাতে এমন অপমান, এ অসহ্য। ছেলে চারিধারে তাকায়। গাড়ির কাঁধে লাগানো একটা নোটিশের উপর তার নজর পড়ে যায় হঠাৎ।
হাওড়া আমতা রেলওয়ে খুব সম্ভব পরোপকারের জন্যে, তার মতো অপরদের উপকারের নিমিত্তই নোটিশখানা যেন ওখানে লটকে রেখেছে। উক্ত রেলের কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যের ভেতরে কেউ হয়তো ভাববাচ্যের বশে কবিত্ব পরবশ হয়ে এই কাব্য পরিবেশন কাণ্ড করে থাকবেন। ছন্দবদ্ধ ভাষায় উক্ত নোটিশে লেখা, থামাতে হলে এ ট্রেন, হাওড়া আমতা বলছেন, টানো ধরে এই চেন। এবং সেই সঙ্গে সরল গদ্যে, গদ্য কবিতাই খুব সম্ভব, সতর্ক করে দেয়া যে অকারণে এবং অপ্রচুর কারণে উক্ত চেন টানলে তার শাস্তি 50 টাকা জরিমানা। গদ্য রচনার দিকে মনোযোগ দেবার মতো মনের অবস্থা তখন ছেলের নয়। তাছাড়া তার কানের উপর অত্যাচার হচ্ছে, এইটাই কি চেন টানার যথেষ্ট কারণ নয়? অতএব থামাতে হলে এ ট্রেন, টানো ধরে এই চেন। আর এক মুহূর্ত বিলম্ব না করে হাওড়া আমতার এই উপদেশ ছেলেটি অক্ষরে অক্ষরে পালন করে বসল। চেনে হস্তক্ষেপের সঙ্গে সঙ্গেই বাবার চেহারা বদলে গেছিল। উছলে ওঠা বীর রস মুহূর্ত মধ্যে করুণ রসে ঘনীভূত হয়ে এলো। কাঁদো কাঁদো সুরে তিনি বললেন, এ কি করলি? কি সর্বনাশ করলি? আমি যে টিকিট কেটে আসিনি রে, বিনা টিকিটে গাড়িতে উঠে পড়েছি। সময় কি পেলাম টিকিট কাটার? এখন গার্ডের হাতে ধরা পড়ে যাব যে। তার আমি কি জানি? ছেলে বলল। আমি কি জানি তার? বলতে বলতে ভয় খেয়ে ছেলেও থেমে গেল। ভয় পাবার কারণ সেই চেনটাই। চেন ছেড়ে দিলেও সে চেন তখনও ঝুলছিল। তার হাত ছাড়া হয়ে তখনও 2.5 হাত ঝুলতে থাকল। ওকে টেনে ছেড়ে দিলেই আবার তার রবারের মতো সস্থানে ফিরে গিয়ে আগের রূপ নেবে, ফের নিজ মূর্তি ধারণ করবে, এই তার ধারণা ছিল। কিন্তু তার বদলে তার এই ঝোঝুল্যমান দুরবস্থা দেখে, তার হঠকারিতার দ্বারা হাওড়া আমতা রেলওয়ের না জানি সে কি সর্বনাশ সাধন করেছে, যার জন্যে গার্ড হয়তো তাকেও কসুর করবে না, সেই আশঙ্কায় ছেলেও কাহিল হয়ে পড়ল। এদিকে গাড়িও আস্তে আস্তে থেমে আসছে। কি হবে বাবা? ছেলে দিশেহারা হয়ে কোথায় যাবে ঠিক না পেয়ে বাপের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। গাড়ি যে থেমে যাবে এক্ষুনি, আর 1 মিনিটের মধ্যেই যে। বাবাও ঠিক সেই কথাই ভাবছিলেন। চেন খারাপ করা দেখলে তারা আমাকে ধরে নিয়ে যাবে না তো? ছেলের আতঙ্কিত কণ্ঠ। বাবাও প্রায় সেই রকমের কথাই ভাবছিলেন, তবে ছেলের ধৃত হওয়া নয়, নিজের উদ্ধৃত হবার সম্ভাবনাই তার বেশি ভাবনার কারণ হয়েছিল। চেনের দশার চেয়ে তার নিজের উপস্থিত দুর্দশায় তাকে বেশি পীড়িত করছিল। বাবা, বাবা! ছেলের অসহায় আর্ততা। তার মাথায় চট করে একটা বুদ্ধি খেলে যায়। তিনি ঝট করে গাড়ির মেঝে দৈর্ঘ্যে প্রস্থে সুবিস্তৃত হয়ে শুয়ে পড়েন, একদম টান হয়ে। আমি ফিট হয়ে গেছি, যাই ঘটুক এ কথা বলবি। আমার মূর্ছা দেখে তুই ভয় খেয়ে গাড়ির শেকল টেনেছিস, বুঝলি? তুমি ফিট হয়েছ আর আমি শেকল টেনেছি, এই তো? বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, ওই কথাটাই আঁকড়ে থাকবি, তাহলেই দুদিকে রক্ষা। আমার বিনা টিকিটে গাড়ি চড়া আর তোর চেন টানা। কিন্তু এই ময়লা মেজে এমন করে লম্বা হলে তোমার জামা কাপড় যে সব নোংরা হয়ে যাবে বাবা। সে কথা চেন টানার আগে, এই নোংরা কাজ করার আগে ভাবা উচিত ছিল। এখন ভেবে কি লাভ? বলতে বলতে তিনি 2 চোখ মুদ্রিত করেন, আর ট্রেনও প্রবল একটা ঝাঁকুনি খেয়ে থেমে যায়। চেন টানা পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের গার্ডবাবুর হয়ে এসেছিল। তার হ্যাঁচকা টান কেবল গাড়িতে নয়, তার নাড়িতে পর্যন্ত গিয়ে লেগেছিল। এতক্ষণ যা আশঙ্কা করেছিলেন তাই হলো এতক্ষণে। বাকি যেটুকু আছে তার কর্তব্যের অবশিষ্টাংশ, বদমাসটাকে ধরে পাকড়ে বেঁধে ছেঁধে পুলিশের হাতে সমর্পণ করা। কিন্তু সেই কাজটা যে কত দুঃসাধ্য, লোকটার হোঁতকাপ চেহারা স্মরণে আসতেই তার হৃদয়ঙ্গম হচ্ছিল। দুরু দুরু বুকে কাঁপতে কাঁপতে তিনি নিজের কামরা থেকে নামলেন। নিজের কামরার ধার থেকে পা বাড়াতেই তার মনে হল, অমন একটা দুর্দান্ত গুন্ডাকে একলা কি তিনি কাবু করতে পারবেন? যতই তিনি প্রথম শ্রেণীর কামরার দিকে এগোতে থাকলেন, ততই জিজ্ঞাসার চিহ্নটা বৃহত্তর হয়ে তার চোখের সামনে ভাসতে লাগল। ওরকম দুর্ধর্ষ ক্রিয়ার কর্তারূপে কোনোদিন দুঃস্বপ্নেও তো তিনি নিজেকে কল্পনা করেননি। তার একটা ভরসা ছিল, গাড়ির ড্রাইভারও ওদিক থেকে এগিয়ে এসে তার সহযোগিতা করবে, এবং সে লোকটা একটু সন্ডা গোছের,
গুন্ডা প্রকৃতির লোককে জব্দ করার পক্ষে একটু অদ্বিতীয়ই বৈকি। কিন্তু না, বৃথাই দুরাশা। ড্রাইভার গাড়ির ইঞ্জিনের গহ্বর থেকে তার চমৎকৃত মুখখানা বার করে তাকাচ্ছিল বটে, কিন্তু নামবার কোনো দুর্লক্ষণ তার দেখা গেল না। আর হাওড়া আমতার যাত্রীদের কথা, তারা মুখ বাড়ানোর কষ্টটুকু পর্যন্ত করেনি। চেন টানা পড়ার জন্য যে গাড়ি আটকা পড়েছে, এহেন কল্পনা সন্দেহসূত্রেও তাদের মনে স্থান পায়নি। তারা ভেবেছে এটা এ লাইনের যেমন রেওয়াজ, নিত্যকার টানা পড়েন। হাওড়া আমতার গাড়ি চলতে চলতে থেমে যায়, থামতে থামতে চলে। যখন যেমন খেয়াল, এই তার চিরদিনের দস্তুর। এ নিয়ে কে মাথা ঘামাতে গেছে? অগত্যা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ডবাবুকে নিঃসঙ্গই এগুতে হল। কর্তব্যের আহ্বান, কি করবেন? নিজের বাহুবল সম্বল করে স্খলিত পায়ে তিনি একাই এগুতে লাগলেন। হাতল ধরে উঠে কামরাটার ভেতরে উঁকি মারতেই তার চক্ষু চড়ক গাছ। পা ফুঁসকে পাদানি থেকে পড়ে যান আর কি। সেই ছেলেটি গাড়ির দরজার দিকে ফিরে দাঁড়িয়ে, খাড়া দাঁড়ানো, আর সেই হোঁতকা লোকটা তার পায়ের কাছে একেবারে 14 পোয়া। এক ঘুষিতে অমন জওয়ানকে লম্বা শুইয়ে দিয়েছে। কি ছেলে সব আজকালকার! অদ্ভুত। এহেন দৃশ্যের পর কামরার অভ্যন্তরে বীর পদক্ষেপে প্রবেশ করতে আর বাধা কি? অতঃপর তার আর কোনো দ্বিধা রইল না। তার সাহসও যথেষ্ট বেড়ে গেল। তিনি সবল হস্তে সশব্দে খট করে দরজা খুলে ঘটা করে ভেতরে পদার্পণ করলেন। ছেলেটি পেছন ফিরল। এই যে গার্ডবাবু, বলল ছেলেটি, এই ভদ্রলোকটি হঠাৎ ফিট হয়ে গেছেন। আমি কি করব ভেবে না পেয়ে, ঠিক করতে না পেরে আপনার চেন টেনে ফেলেছি। গার্ডবাবু ঝুঁকে পড়ে চিটপটাং লোকটার বুকের উপর কান পাতলেন। না, হৃদয়যন্ত্রের ক্রিয়া স্থগিত হয়নি। বেশ দুমদাম আওয়াজ হচ্ছে। নাড়ি টিপে দেখলেন দুপতাপ করে চলছে। ঠিক আছে, কোনো ভয় নেই, তেমন কিছু জখম হয়নি, মারা যাবার কোনো লক্ষণ নেই। ছেলেটিকে তিনি আশ্বাস দিতে চাইলেন। বেঁচেই আছে। বেঁচে আছেন? তবু ভালো। ছেলেটির যেন স্বস্তির নিঃশ্বাস পড়ল। কিন্তু বাহাদুর ছেলে বটে তুমি। কি দিয়ে বসালে লোকটাকে বলো তো? আমি তো বসাইনি। ছেলেটি ভয়ানক বিস্মিত। আমি ওকে মারিটারিনি। মারব কেন? এমনিতে উনি ফেন্ট হয়ে গেছেন। আমি সত্যি বলছি আপনাকে। বলতে হবে না, গার্ডবাবু বাধা দিয়ে বললেন। তুমি মিথ্যে ভয় পাচ্ছ খোকা। ভয়ের কিছু নেই। আত্মরক্ষার জন্য আততায়ীকে আঘাত করবার ন্যায্য অধিকার তোমার রয়েছে, আইনত অধিকার। মেরেছ, বেশ করেছ, তাতে কি? কিন্তু আমি মারিনি তো। এই ভদ্রলোকটি আমার একজন বন্ধুই নি। বন্ধু? হ্যাঁ, বন্ধুই বটে, মনে মনে আওড়ালেন গার্ডবাবু। বন্ধু আর কাকে বলে? থানা পুলিশের ভয়ে ছেলেটি চেপে যাচ্ছে, বুঝতে তার বাকি ছিল না। ক্যা গার্ড সাহেব, ক্যা হুয়া? এতক্ষণ পরে হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের ড্রাইভারও গার্ডের পশ্চাতে এসে দাঁড়িয়েছেন। এই গুন্ডা লোকটা এই ছেলেটিকে আক্রমণ করেছিল। ছেলেটি ওকে এক ঘুষি কি জুজুৎসুর প্যাচ কিসে বলা যায় না, একদম অজ্ঞান করে দিয়েছে। আর এখনও বলছে এই বদমাস লোকটা নাকি ওর বন্ধু। সত্যি বলছি, আমরা বন্ধু। ছেলেটি জোর গলায় প্রতিবাদ জানালো। হাওড়া থেকে একসঙ্গে আসছি আমরা। এইখানেই গোলমাল হে ড্রাইভার, এইখানেই গোলমাল। ও বলছে ওরা একসঙ্গে আসছে, অথচ আমি নিজে দেখেছি এই ছেলেটি উঠেছে কদমতলায় আর এই লোকটা উঠল বারগাছিয়ায়। তাও এই কামরায় নয়, অন্য কামরায়। লোকটি কামরা বদলেছে, আমার নিজের চোখে দেখা। এই কেবল আগের স্টেশনে। এখন এর থেকে কি বুঝবে বোঝো? আমি বুঝতে পারছি। ড্রাইভার আস্তে আস্তে ঘাড় নাড়ে। আদমিটাকে দেখলেই বোঝা যায়। কি বোঝা যায় শুনি? ছেলেটির এবার রাগ হয়ে গেছে। সেই ধরনের আদমি বটে। ড্রাইভারের গুরু গম্ভীর মুখ। মালুম হয় বেশ। মোটেই সেই ধরনের নয়, আমি স্পষ্ট বলছি আপনাদের। ছেলেটি গর্জন করে ওঠে। ইনি আমার বাবা। ছি, অচেনা লোককে বাবা বলে না। পরের বাবাকে বাবা বলতে নেই খোকা। বাহ, আমি আমার নিজের বাবাকে বাবা বলবো না? বারে, এইমাত্র তুমি বললে তোমার বন্ধু, আবার এখন বলছো তোমার বাবা।
এটা কি ভালো করছো খোকা? কেন, বাবা হলে কি বন্ধু হয় না? ছেলেটিও পেছোবার নয়। বাবার মতো বন্ধু আবার কে আছে? অমৃতং বালভাসিতং, এই বলে গার্ডবাবু হতাশভাবে ঘাড় নাড়তে থাকেন। ওসব বাদ ছেড়ে দাও, আবি কেয়া করনা হ্যায় উত্তর বাতলাও, ড্রাইভারের সোজাসুজি জিজ্ঞাস্য। লোকটাকে গাড়ি থেকে নামিয়ে পুলিশের হাতে গছিয়ে দেয়া, তাছাড়া আর কি? গার্ডবাবুর সাফ জবাব। তারপর গার্ড আর ড্রাইভার দুজনে মিলে ধরাধরি করে ধরাশায়ীকে পাঁজা কোলা করে তুলে ধরে লাইনের ধারে ঘাসের উপর নিয়ে এসে ভূমিসাৎ করল। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ড্রাইভারের দোঁয়াশলা বাংলার মর্মানুবাদ থেকে জানা গেল আগে লোকটার চৈতন্য সম্পাদন করা, তারপর ওকে জিজ্ঞেস করা এর মানে কি। তুমি দাঁড়াও, আমি আবি আসছি। এর মধ্যে যদি উঠে পড়ে, কি ভাগবার মতলব করে, কি আর কিচ্ছু করতে যায়, তুমি ভালো রকম এক ঘা বসিয়ে ফের অজ্ঞান করে দেবে, সমঝেছ? এই বলে রহস্যময় একটা ইঙ্গিত হেনে ড্রাইভার ইঞ্জিনের দিকে রপ্তানি হয়ে গেলেন। ইতিমধ্যে হাওড়া আমতার টনক নড়েছে। অঘটন কিছু একটা ঘটে গেছে তারা ধারণা করতে আরম্ভ করেছে। যাত্রীরা একে একে গাড়ি থেকে নামতে শুরু করেছিল। তারা সবাই এসে ওয়েল গার্ডেড অচৈতন্য লোকটিকে ঘিরে দাঁড়াল এবং গার্ডবাবু ও ছেলেটির সঙ্গে লোকটার ভীষণ সংঘর্ষের রোমাঞ্চকর কাহিনীকে যতদূর সাধ্য আরও ভয়াবহভাবে অতিরঞ্জিত করে তাদের প্রাণে বিভীষিকা সঞ্চারের চেষ্টায় লাগলেন। ছোট্ট ছেলের উপর রাহাজানি? হাওড়া আমতার মেজাজ গরম হয়ে উঠল। তাদের ফিসফাস ক্রমে জোরালো এবং আরও ঘোরালো হতে লাগল। বিরক্তিও কুল ছাপিয়ে গেল। প্রত্যেক মুখপত্রের সম্পাদকীয় মন্তব্য প্রায় এক রকমের দেখা গেল। লোকটাকে উচিত মতো শিক্ষা দেওয়া দরকার, উত্তম মধ্যম একখানা শিক্ষা। কিন্তু এখনই ওর এই বেহুশ অবস্থাতেই ওর এই দুরবস্থার সুযোগে উক্ত শিক্ষা দিতে শুরু করলে কেমন হয়? উচিত এবং ঠিক বিরচিত হয় কিনা এই নিয়েই যা বাদানুবাদ চলছিল ওদের মধ্যে। শিক্ষার্থী এই দণ্ডের শিক্ষা নেবার সম্পূর্ণ উপযুক্ত কিনা এই বিতর্কে একমত হতেই যা ওদের বিলম্ব হচ্ছিল। ছেলে দেখল সর্বনাশ, কাণ্ডজ্ঞানহীন জনসাধারণ খেপে গেলে কি না করতে পারে। খবরের কাগজে তেমন কাণ্ড কখনো পড়েনি যে তা নয়। আর দেরি করলে বাবাকে আস্তানায় ফিরিয়ে নিয়ে যাওয়া দূরের কথা, আস্ত রাখাই কঠিন হবে। শুনুন মশাই, শুনুন আপনারা, ছেলেটি বলতে শুরু করল। আসল কথা শুনুন আমার কাছ থেকে। আপনারা ভুল করছেন ভয়ানক। এই ভদ্রলোক আমার বাবা, আমার নিজের বাবা, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আজ সকালে আমাদের খুব ঝগড়া হয়েছিল। আমি বাড়ি থেকে পালাচ্ছিলাম, এই হাওড়া আমতার গাড়ি চেপে শটকান দিচ্ছিলাম। বাবা সেই খবর টের পেয়ে আমার পেছন পেছন ধাওয়া করে এসেছেন, আর আমার কামরাতে ঢুকেই আমাকে দেখে উনি ফিট হয়ে গেছেন, যাকে বলে পতন এবং মূর্ছা, কিংবা মূর্ছা এবং পতনও বলতে পারেন। এই হলো আসল ঘটনা। যা সত্যি কথা তাই বলছি আপনাদের, এর একটি বর্ণ মিথ্যা না, এক বিন্দু বানানো নয়। এত দূর বলে ছেলেটি থামল। ছেলেটির স্বীকারোক্তির সরলতা, সবলতা আর সাবলীলতা আস্তে আস্তে হাওড়া আমতার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করবার পথ পায়। হ্যাঁ, এ হওয়া সম্ভব, এই রকমও হতে পারে, খুবই হতে পারে। ছেলেরা কি বাড়ি থেকে পালায় না? আকচার পালাচ্ছে, আর বাবারা খবর পেয়ে পেছনে পেছনে তাড়া করে আসবে, সে আর বিচিত্র কি? তাহলে এই অধপতিত ভদ্রলোক একজন পুত্রবৎসল পিতা মাত্র। হাওয়ার গতি ফিরে যায়, হাওড়ার মতিগতি ফেরে। হাওড়া আমতার মন টলে, জনমত বদলায়, সমবেত জনতা লোকটার প্রতি সহানুভূতি সম্পন্ন হতে থাকে। পালে পার্বণের সহপাঠীদের থিয়েটারে অভিনয় করা ছেলের রপ্ত ছিল। অডিয়েন্সকে কি করে গলাতে হয় তার একটু আধটু অভিজ্ঞতা তার ছিল না যে তা নয়। মাহেন্দ্রক্ষণ বুঝে দর্শকদের গদগদ করে দেবার এক ব্রহ্মাস্ত্র সে এবার ছাড়ল। স্বামী বিবেকানন্দের কায়দায় দুহাত কোষবদ্ধ করে মাটির দিকে তাকিয়ে নতমুখে সে বলল, দেখতেই পাচ্ছেন আপনারা, আমি বাবার, আমার স্নেহময় পিতার এক নরাধম পুত্র। বাবার ঠোঁটের কোণে হাসির চমক খেলে গেল, মুহূর্তের জন্যই কেবল। শ্রোতারা চঞ্চল হয়ে ওঠে। এ যে আস্ত একখানা নাটক দেখা যাচ্ছে। থিয়েটারের বাইরে এরকম দৃশ্য দেখবার সৌভাগ্য হাওড়া আমতার কল্পনাতেও ছিল না।
নাটকীয় ঘাত প্রতিঘাত তাদের নাট্যবোধের সূক্ষ্মতায় সুরসুরি দিতে শুরু করেছিল। এবার বাবার অর্ধদয় যোগ এলো, তার নিজের পার্ট প্লে করবার পালা এলো এখন। আস্তে আস্তে তিনি চোখ খুললেন। আমি আমি কোথায়? ক্ষীণ কণ্ঠে তিনি উচ্চারণ করলেন। এইরকম অবস্থায় যেরকম করা দস্তুর, চিরাচরিত প্রথা যা, নিত্যকাল ধরে মর্তলোকে যা বরাবর হয়ে আসছে, চৈতন্য ভ্রষ্ট সেই পূর্বগামী মহাজনদের পথ অনুসরণ করাই তিনি সমীচীন বোধ করলেন। তারপর কনুয়ের উপর ভর করে ধীরে ধীরে তিনি নিজেকে তুললেন। বৎস, পুত্র আমার, অবোধ সন্তান আমার। বলতে না বলতেই ফের তিনি পড়ে গেলেন। আবার তার দুচোখ বুজে এলো। নাটক জমে উঠেছে, দৃশ্যের পর দৃশ্য, চমৎকার সব দৃশ্য একটার পর একটা উদ্ঘাটিত হচ্ছে, অবলীলাক্রমে হয়ে যাচ্ছে। এবং এইভাবেই চমৎকার চলত যদি না এমন সময় নিরুদ্দিষ্ট ড্রাইভারটি রঙ্গমঞ্চের মাঝখানে অবতীর্ণ হয়ে বিচ্ছিরি এক কাণ্ড বাঁধিয়ে বসতেন। লোকটার চৈতন্য সম্পাদনের জন্য তিনি জলের সন্ধানে গেছিলেন। তার ইঞ্জিনের জল টকবগে গরম। সেই ফুটন্ত জল বদলোকদের চৈতন্য সঞ্চারের পক্ষে যথোচিত হলেও ঠিক সেই ধরনের চৈতন্য দান করা তখন তার অভিপ্রেত ছিল না। তিনি কয়লার বালতিটা করে পাশের ডোবা থেকে জল কুড়িয়ে এনেছেন। সেই ঘোলা জলে কাদার অংশই বেশি, পানারও অভাব নেই, আর প্রচুর ব্যাঙাচি। তাছাড়া বালতির তলার দিকে কয়লার গুঁড়ুর একটা পুরু পলস্তারা জমা ছিল। এই ধরনের জলযোগে জ্ঞান ফেরানো চৈতন্য লাভকারীর পক্ষে সম্পূর্ণ সন্তোষজনক হবে কিনা এইসব খুঁটিনাটি খতিয়ে দেখবার সময় তার ছিল না। তাছাড়া এ জাতীয় মার্জিত রুচির কথা ভাববার মতো মেজাজও তার নাই তখন। তার উদ্দেশ্য প্রথমে লোকটার চৈতন্য সম্পাদন করা, তারপরে প্রশ্ন করা এইসবের মানে কি, এবং সে মানে যদি মানানসই না হয় তাহলে তারপর পুনরায় অন্য ধরনের তার চৈতন্য সম্পাদনের ব্যবস্থা করা। চাই কি সেই চেষ্টায় পুনরায় যদি তার চৈতন্য লোপ পায় তাতেও ক্ষতি নেই। বালতি হাতে গটমট করে তিনি জনতা ভেদ করে ঢুকলেন। ইতিমধ্যে জনমত যে একেবারে বদলে গেছে এ বিষয়ে কেউ তাকে কিছু বলবার আগেই কাদাটে পানাটে ব্যাঙাচি বহুল সেই এক বালতি জল তিনি ভূপতিত লোকটার মুখের উপর ছুঁড়ে খালাস করে দিয়েছেন। এর ফলে চৈতন্য সম্পাদন না হয়ে যায় না। বাবাকে উঠে বসতে হল। পানাগুলো তার চুলে জড়িয়েছে, গাল বেয়ে কয়লার কাদা গড়িয়ে পড়ছে, আর ব্যাঙাচিরা অত্যন্ত বিব্রত বোধ করে তার কোলের উপর নাচানাচি লাগিয়ে দিয়েছে। বাবা, বাবা! ছেলে চেঁচিয়ে উঠে বাবার কোলের উপর ঝাঁপিয়ে পড়ল। আমার জন্যই তোমার এত দুর্দশা। দুহাত দিয়ে সে বাবার দেহ থেকে পানা, ময়লা, কয়লা আর ব্যাঙাচিদের দূরীভূত করতে লাগল। একজন নির্দোষ ভদ্রলোকের প্রতি এ কিরকম দুর্ব্যবহার! হাওড়া আমতার যাত্রীরা এবার ড্রাইভারের উপর রুখে দাঁড়াল। এরকম করার মানে মতলব কি এর শুনি? সবাই জানতে চাইল এক বাক্যে। যে প্রশ্ন তিনি নাকি সদ্যচেতন লোকটিকে জিজ্ঞেস করতে যাবেন, অবিকল সেই প্রশ্নটি তার প্রতি প্রক্ষিপ্ত হতে দেখে ড্রাইভারের মেজাজ বিগড়ে গেল। মানে টানে আমি জানি নে, 1, 2, 3 বলতে বলতে তুমি লোক গাড়িতে এসে উঠলে তো উঠলে, নইলে সোজা আমি এই খালি গাড়ি নিয়েই শটাং মাজু চললাম। চড়া গলায় হুকুম জাহির করেই তিনি নিজের ইঞ্জিনে গিয়ে চড়াও হলেন, এবং হাওড়া আমতার লোকরাও বিজাতীয় বিরক্তি বিস্মিত হয়ে উচ্ছ্বসিত বিদ্বেষ ভুলে কঠোর যত মতামত তখনকার মতো মুলতবি রেখে পড়ি কি মরি করে এক দৌড়ে গিয়ে নিজের নিজের জায়গা দখল করে বসল। ছেলে তখন বাবার পঙ্কোদ্ধারে ব্যস্ত, এবং বাবাও ছেলের স্নেহের বহরে এমন মশগুল যে ইতিমধ্যে কখন রঙ্গমঞ্চের দৃশ্য বদলে সম্পূর্ণ পট পরিবর্তন হয়ে গেছে দুজনের কারো সেদিকে নজরই পড়ল না। ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ডবাবু গাড়ির পা দানিতে দাঁড়িয়ে পতাকা ওড়ালেন, কিন্তু পিতা পুত্রের কারো সেদিকে চোখ ছিল না। ড্রাইভার ইঞ্জিনের সানাই ফুঁকে দিল, তার তীব্র আওয়াজেও কোনো কাজ হল না। অগত্যা গার্ডবাবু তাদের কাছে গিয়ে বার দুই কাশলেন, গলা খাঁকারি দিলেন, খুঁটখাট করলেন, কিন্তু কিছুতেই কোনো সুবিধা করতে না পেরে অবশেষে আমতা আমতা করে বলতে বাধ্য হলেন, শুনছেন মশাই, আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে। কিন্তু কে কার কথা শুনে? হারানো পুত্ররত্নকে পুনরায় লাভ করে বাবার তখন কোনো দিকে খেয়াল নেই। বাবা, আমি আর কখনো তোমার অবাধ্য হব না, ছেলে বলছিল।
বাবার সারামুখে কৃতার্থতা। আর কখনো তোমার সঙ্গে ঝগড়া করব না। বাবার ৩২ পাটিতে বিজয় গৌরব। মাফ করবেন, আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, আপনারা দয়া করে তাড়াতাড়ি চলে আসুন, গার্ডবাবু মাঝখান থেকে বলতে যান। কিন্তু কে তার কথায় কান দেয়? ছেলের কথামৃতে বাবার কান জোড়া তখন। অন্য কথায় কর্ণপাত করার ফাঁক কই তার? আমি আর কখনো বাড়ি থেকে পালাবো না, ছেলে বলে। বাবার ২ চোখে আনন্দের দীপ্তি। চ খোকা, আর দেরি না করে, গাড়ি দাঁড়িয়ে আছে দেখছিস নে। বলতে বলতে বাবার হুঁশ হয়। এক্ষুনি হয়তো ছেড়ে দেবে, আর দেরি করলে হয়তো আমাদের রেখেই চলে যাবে। ধূমায়মান গাড়ির দিকে তাকাতেই যেন তার ঘুম ভাঙে। নন্দনকানন থেকে বাবার পদস্খলন হয়, আবার তিনি ধরিত্রীতে পদার্পণ করেন। পৃথিবীর মাটিতে পা পড়তেই তিনি উঠে পড়েন। উঠে পড়েই গাড়ির দিকে ছুট লাগান। ছেলেও চটপট তার পিছু নেয়। হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ডবাবু পতাকা হাতে অনেকটা যেন অদৃশ্য মানুষের মতোই তাদের পেছন পেছন আসতে থাকেন। পতাকা ওড়াবার কথা তিনি ভুলেই গেছেন তখন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা হাওড়া আমতা রেলের দুর্ঘটনা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।